নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো, বাড়ির মধ্যে সুস্থ আছো। তোমরা এর আগে আমার একটা ক্লাস অ্যাটেন্ড করেছিলে, ক্লাস 11-এ। সেটা হচ্ছে, সেখানে আমি একটি বিষয় পড়িয়েছিলাম, বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো। তা আজকের ক্লাসে আমি সেরকমই আরেকটি কঠিন বিষয় নিয়ে পড়াবো। তা প্রথমেই বলে রাখি যে সেই কঠিন বিষয়টি হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস। মানে প্রায় আমার মনে হয় যে মানুষ নিরীহ মানুষকে বাঘের মুখে ছেড়ে দিলে যে ব্যাপারটা হয়, আমি প্রায়শই খেয়াল করেছি যে বাংলা সাহিত্যের ইতিহাস পড়তে গিয়েও কিন্তু এই অসুবিধাটাই হয়। কেন? কারণ হচ্ছে যে মাধ্যমিক অবধি তারা যতগুলো ক্লাস করে সেখানে দেখা যায় যে তারা কিন্তু কবিতা পড়ে, গল্প পড়ে, উপন্যাস, নাটক, সমস্ত কিছু, তারা প্রবন্ধ সবই তারা পড়ে। কিন্তু একটা জিনিস যেটা তার প্রথম অভিজ্ঞতা আর কি, সেটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস। কারণ বাংলা সাহিত্যের ইতিহাস কিন্তু তাদের প্রথম পড়তে হয়, এবং সেখানেই অনেকে ভয় পেয়ে ওটা থেকে দূরে চলে আসে, ভালোবাসে না। তার ফলে ওই বিষয়টা তার কাছে কখনোই ইন্টারেস্টিং হয়ে ওঠে না। তো আজকে আমার ক্লাসটা অনেকটা বলা যেতে পারে, তোমরা ধরতে পারো এটাকে মোটিভেশনাল ক্লাস। যে আমরা আশা করি যে আজকের ক্লাসটা করে নিলে তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাসকে তোমরা একটু ভালোবাসতে শিখবে, তার কাছে যাবে, দূর থেকে পালিয়ে যাবে না, যেটা সবচেয়ে প্রবলেম হয়। তোমরা এটাকে মনে করতে পারো সেই হ্যারি পটারে আমরা যেমন গল্পে দেখতাম তার ব্রুমস্টিক, উড়ন্ত ঝাঁটার মতো, যার সাহায্যে সে উড়ে বেড়াতো। তো আজকে আশা করি আমার ক্লাসটাও তোমাদের কাছে আনন্দদায়ক হয়ে উঠবে, এবং বাংলা সাহিত্যের ইতিহাসের মতো কঠিন অথচ খুব ইন্টারেস্টিং এবং অত্যন্ত গভীর একটি বিষয়কে তোমাদের কাছে অনেক প্রাঞ্জল করে তুলবে। তাই আজকে ক্লাসের মধ্যে আমি হয়তো খুব বেশি ইনফরমেশন দেব না, যতটা দরকার ততটা দেব। কারণ বেশি ইনফরমেশন তোমরা হয়তো বই থেকে পেয়ে যাবে, অনেক জায়গা থেকেই হয়তো পেয়ে যাবে। কিন্তু আজকে আমার ক্লাসের মেন উদ্দেশ্যটাই হলো যে তোমাদের কাছে একটু সহজ করে, যেন একটু গল্পের ছলে তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাসের বেসিক কতগুলো জায়গা, যেগুলো যেগুলো সম্বন্ধে ধারণা পেলে তোমাদের কাছে এই সাবজেক্ট বা এই বিষয়টা অনেক সহজ হবে। তো সেটাই আমি আজকে আমার ক্লাসের মধ্যে তুলে ধরবো। তা প্রথমেই বলি যে বাংলা সাহিত্যের ইতিহাস ব্যাপারটা কি। তা বুঝতেই পারছো এর মধ্যে একটা ইতিহাস রয়েছে এবং বাংলা সাহিত্য, কাজে আমরা বলেই দিচ্ছি যেটা বাঙালির ইতিহাস না, বাঙালি জাতির ইতিহাস না, বাংলা সাহিত্যের ইতিহাস। তাহলে এর মধ্যে সাহিত্য আর ইতিহাস। তা প্রথম বলি ইতিহাস কাকে বলে। তা ইতিহাস মানে বোঝায় কিন্তু শুধু অতীতের ঘটনা নয়। আমরা অনেক ইতিহাস মানে মনে করি শুধু অতীতের ধারাবাহিক কতগুলো ঘটনা, কিন্তু তা না। আসলে ইতিহাস বলতে বোঝানো হয় যে প্রাচীন যুগ থেকে আজ পর্যন্ত মানব জীবনে যে একটা বিবর্তন এবং ধারাবাহিক, অর্থাৎ সময় পেরিয়ে নির্দিষ্টভাবে একটা ধারাবাহিকভাবে যে একটা সমাজের পরিবর্তন ঘটে, মানসিকতার পরিবর্তন ঘটে, সে সমস্ত কিছুই ইতিহাসের মধ্যে ধরা পড়ে। এই জন্য সব কিছুরই ইতিহাস আছে, জাতির ইতিহাস থেকে আরম্ভ করে খাদ্য, তোমরা টেনেতে পড়েছো অনেকটাই, যে সেখানে আমাদের সংস্কৃতির বিভিন্ন দিকের ইতিহাস কিন্তু আমাদের পড়তে হয়েছে। এখানে আমরা সেরকমই পড়ছি বাংলা সাহিত্যের ইতিহাস, অর্থাৎ বাংলা সাহিত্যের ক্ষেত্রে সেই ধারাবাহিকভাবে কিভাবে একটা প্রাচীন কাল থেকে আজ অবধি তার পরিবর্তন ঘটেছে। তো প্রথমেই বলি যে বাংলা সাহিত্যের যুগ বিভাগের ক্ষেত্রে আমরা অবশ্যই যে কোনো ইতিহাসের মতো এখানেও দেখতে পাবো যে প্রধানত তিনটি যুগ। কি? 1 নম্বর প্রাচীন যুগ, 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে কি মধ্যযুগ, এবং তৃতীয়ত কি আধুনিক যুগ। তাহলে এই যে বাংলা সাহিত্যের তিনটে যুগ, তার মধ্যে আজকে আমাদের আলোচ্য বিষয়, যেহেতু আমরা প্রথম বাংলা সাহিত্যের ইতিহাসে প্রবেশ করছি, তাই আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এই প্রাচীন যুগ। ঠিক আছে? আচ্ছা, এই যুগের একটু কাল সীমাটা বলে দিই। তাহলে এটা আমাদের কখন প্রাচীন বলতে আমরা কাকে প্রাচীন বলবো? তো এটা বলতে হবে যে যখন থেকে বাংলা সাহিত্যের সূচনা ঘটছে, বাংলা সাহিত্যের, বাঙালির লেখা সাহিত্য কিন্তু নয়, এটা কিন্তু যেন প্রথমেই এই আইডিয়াটা ক্লিয়ার হয়ে যায় যে বাঙালির লেখা সাহিত্য, সেটা কিন্তু বাংলা সাহিত্য নাও হতে পারে। যেমন একটা ছোট উদাহরণ দিই, যে প্রথমত হচ্ছে জয়দেব আমাদের বাঙালি কবি। তিনি কেঁদুলিতে জন্মগ্রহণ করেছেন, অনেকেই বলে, যেখানে জয়দেবের মেলা হয় আজও বীরভূমে। তো সেই জয়দেব কিন্তু একটুও বাংলায় লেখেননি, তিনি কিন্তু লিখেছিলেন সংস্কৃতে। তাহলে আমরা বাঙালির ইতিহাস না, এটা বাংলা সাহিত্যের ইতিহাস পড়ছি। তাহলে সেইখানে আমাদের প্রাচীন যুগ যদি ধরতে যাই, তাহলে মোটামুটি এই যুগটাকে ধরা যেতে পারে যে 800 থেকে
1200, মানে বলতে গেলে নবম শতক থেকে আমাদের ত্রয়োদশ শতক পর্যন্ত মোটামুটি এইটা হচ্ছে আমাদের প্রাচীন যুগের কালসীমা বা সময় পর্ব। এই যুগের মধ্যেই কিন্তু আমাদের প্রাচীন যুগের বাংলা সাহিত্যের ইতিহাসের নিদর্শনগুলো রয়েছে। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো আমি যে মূল ব্যাপারটি বলতে যাচ্ছিলাম যে এই প্রাচীন যুগে প্রথম আমাদের যে গ্রন্থটি থেকে আমাদের প্রাচীন যুগ শুরু হচ্ছে সেটি হচ্ছে চর্যাপদ। কাজেই এই চর্যাপদ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটি কি, যে প্রথমত চর্যাপদের আবিষ্কার। তাহলে কি করে আবিষ্কার হলো? যখন লেখা হয়েছে, না নিশ্চয়ই বুঝতে পারছো এই যে প্রাচীন যুগ আমরা বলেছিলাম এবং যে এই যুগের কথা বলছি এই সময় কালেই ওটা লেখা, তাহলে কি সেটা ওই সময়ই আবিষ্কৃত হয়েছে? তা কিন্তু না। এটা কিন্তু জানতে হবে যে এই সময়কালে সেটি লিখিত হলেও আবিষ্কার কিন্তু আধুনিক কাল। সে আবিষ্কারক হচ্ছেন একজন বিখ্যাত মানুষ ছিলেন যে হরপ্রসাদ শাস্ত্রী, তাকে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী বলা হতো। তাহলে ইনি হচ্ছেন চর্যাপদের আবিষ্কারক। তাহলে হরপ্রসাদ শাস্ত্রী ইনি হচ্ছেন চর্যাপদের আবিষ্কারক। ইনি প্রথম চর্যাপদ আবিষ্কার করেন। কোথা থেকে আবিষ্কার করেন সেটাও এক মজার গল্প, সেটাই আজকে তোমাদের কিন্তু একটু মজা করে আমি বলবো যে কি করে তিনি আবিষ্কার করলেন। না, তিনি প্রথম গেছিলেন নেপালে। নেপালের রাজ দরবারে তিনি রাজার আমন্ত্রণে সেখানে যান এবং সেখানে যে আর্কাইভস বা যাকে আমরা মহাফেজখানা বলি, সেখানে অনেক পুঁথি, প্রাচীন পুঁথি সেগুলো সংরক্ষিত ছিল। তো সেখানে তিনি যখন রাজার আমন্ত্রণে সেখানে প্রবেশ করেন তখন তিনি সেখানে অনেকগুলো পুঁথি দেখতে পান এবং সেই সমস্ত পুঁথির মধ্যে থেকে সেখানে কিন্তু তিনি চর্যাপদ খুঁজে পান। অবশ্যই সেই ভাষা এখনকার বাংলা ভাষার মতো নিশ্চয়ই ছিল না, কিন্তু হরপ্রসাদ শাস্ত্রী তিনি তো ভাষাবিদ, তাই তিনি কিন্তু বিভিন্ন পুঁথির মধ্যেও বুঝতে পারেন যে এইটার ভাষা হচ্ছে বাংলা এবং প্রাচীন বাংলা। তখনও পর্যন্ত বা এখনো পর্যন্ত আমাদের যা কিছু আবিষ্কৃত হয়েছে সেই কালসীমা মেলালে কিন্তু সেই ভাষার তুলনায় প্রাচীন কিছু এখনো পাওয়া যায়নি। কাজেই যদি এরপরে কোনোদিন আবিষ্কৃত হয় তাহলে আমরা সেটাকেও ধরে নেব, এটা বলা যেতে পারে। এগুলো এখনো অবধি আমরা আজও পর্যন্ত যা আমাদের ঐতিহাসিকরা ভাষাবিদরা যা গবেষণা করেছেন তাতে দেখা গেছে চর্যাপদের চেয়ে প্রাচীন কিছু নেই। তাহলে হরপ্রসাদ শাস্ত্রী তখন কি করলেন? তিনি তখন চর্যাপদ ওখান থেকে খুঁজে পেলেন। তখন কিন্তু সেটির নাম ছিল চর্যাপদ ছিল না, সেটির নাম ছিল, তোমরা দেখে নাও, তখন ছিল চর্যাচর্য বিনিশ্চয়, এটি কিন্তু নাম ছিল। তারপরে তোমরা খেয়াল করে দেখো যে চর্যাপদ তাহলে প্রথম আবিষ্কার হওয়ার সময় কি নাম ছিল? চর্যাচর্য বিনিশ্চয়। ঠিক আছে, আচ্ছা তিনি রাজদরবার থেকে আবিষ্কার করলেন, করে তিনি তো বললেন যে বাংলা সাহিত্যের এটি হচ্ছে প্রাচীনতম নিদর্শন। তিনি আবিষ্কার কোন সময় করেছিলেন? সালটা খুব ইম্পর্টেন্ট, তোমরা দেখে নাও যে ইংরেজিতে আমরা বলতে পারি যে 1907 খ্রিস্টাব্দে। 1907 খ্রিস্টাব্দে তাহলে চর্যাপদ কিন্তু আবিষ্কার করা হয় এবং আবিষ্কারক হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী। আচ্ছা এইবার দেখো, এই যে তিনি আবিষ্কার করলেন চর্যাপদটা, তখন তিনি কি করলেন? এটিকে আবার ছাপানোর ব্যবস্থা করলেন, প্রকাশের ব্যবস্থা করলেন। প্রকাশটা তিনি কিভাবে করলেন? না, তিনি প্রকাশ করলেন বঙ্গীয় সাহিত্য পরিষদ। তখনকার দিনে বঙ্গীয় সাহিত্য পরিষদ একটি অত্যন্ত উচ্চমানের একটি প্রকাশনা সংস্থা ছিল। সেই বঙ্গীয় সাহিত্য এখান থেকে তিনি চর্যাপদ 1916 খ্রিস্টাব্দে কিন্তু আবিষ্কার করলেন। ঠিক আছে, তাহলে 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাপদ প্রকাশিত হলো। তাহলে তোমাদের প্রথমেই যে কোশ্চেনগুলো তোমরা সম্মুখীন হবে সেখানে কি 1 নম্বর চর্যাপদের আবিষ্কারের সময়কাল এবং চর্যাপদের প্রকাশের সময়কাল। নিশ্চয়ই আশা করি এইটা তোমাদের কাছে ক্লিয়ার হলো যে এইটা হচ্ছে চর্যাপদ হরপ্রসাদকে আবিষ্কার করেছিলেন আর এইখানে তিনি 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে সেটি প্রকাশ করলেন। তা চর্যাপদ প্রকাশের সময় একটি মজার ঘটনা ঘটলো। সেটি কি হলো? মজার বলতে পারি বা আমাদের তাত্ত্বিকদের মজা বলতে পারি যে চর্যাপদ যেহেতু প্রাচীন কালের একটা ভাষা নিয়ে লেখা বা ভাষায় লেখা, তো সেই কালে সেই সময়ের ভাষায় কিন্তু
অনেক আমাদের পারিপার্শ্বিক যে আমাদের অঞ্চলগুলো আছে বা ভাষাভাষী সম্প্রদায়ের মানুষরা রয়েছেন, তাদেরও কিন্তু দাবি ছিল যে চর্যাপদ তাদের, অর্থাৎ ওড়িয়ারা তারা দাবি করেছিলেন, অসমিয়ারা তারা দাবি করেছিলেন, বিহারিরা বা তখনকার দিনে ভোজপুরি যারা ছিলেন তারা দাবি করেছিলেন। প্রত্যেকেরই দাবি ছিল যে চর্যাপদ হচ্ছে তাদেরই নিজস্ব ভাষায় লেখা, সেটা বাংলা ভাষা নয়। কিন্তু হরপ্রসাদ শাস্ত্রী তিনি তো বলেইছিলেন, কিন্তু এটা দেখতে হবে আর একটা জিনিস অবশ্যই বোঝার, সেটা কি না, তিনি কিন্তু ভাষাটি আবিষ্কার করেছিলেন চর্যাপদ, কিন্তু তিনি কিন্তু প্রমাণ করেননি যে সেটার ভাষা বাংলা, তিনি বলেছিলেন। তাহলে প্রমাণ করার জন্য আমাদের আর একজন পণ্ডিতের শরণাপন্ন হতে হয়েছে। তিনি হচ্ছে আর একজন বিখ্যাত, যাকে রবীন্দ্রনাথ বলেছিলেন ভাষাচার্য, তিনি হচ্ছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তাই সুনীতি কুমার চট্টোপাধ্যায় সুনীতি কুমার চট্টোপাধ্যায় মহাশয় তিনি কি করলেন, তার একটা বিখ্যাত বই আছে, সেটি হচ্ছে তার বিখ্যাত বইটি হচ্ছে অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি লিটারেচার। এই বইয়ের মাধ্যমে তিনি প্রথম প্রমাণ করলেন যে চর্যাপদের ভাষা হচ্ছে বাংলা, সেটা কিন্তু অন্য কোনো ভাষা না। অবশ্যই তিনি বিভিন্ন ভাষাতাত্ত্বিক প্রমাণ দিয়েছিলেন, সেগুলো কিন্তু আমাদের আর অতটা পড়তে হয় না বা সেগুলো নিয়ে কোশ্চেন আসে না, তিনি কি প্রমাণ দিয়েছিলেন। কিন্তু এটুকু লেখা থাকে বা এটুকু আমাদের কোশ্চেনের মধ্যে সম্মুখীন হতে হয় যে চর্যাপদের ভাষা যিনি বাংলা বলে দাবি করেছেন, চর্যাপদের ভাষা জেনারা বা যারা অন্য ভাষা বলে দাবি করেছেন তাদের কথাও যিনি আসে, তিনি কি প্রমাণ করেছেন যে চর্যাপদের ভাষা বাংলাই, তখন কিন্তু বলতে হবে যে সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি কিন্তু প্রমাণ করলেন চর্যাপদের ভাষা বাংলাই। আচ্ছা, তারপর তাহলে আবিষ্কার গেল, তার প্রকাশ গেল। এবার তাহলে দেখতে হবে যে চর্যাপদ তাহলে, আর প্রথম কথা আরেকটা জিনিস বলতে হবে যে কোন সময় লেখা, সেটা তো বলা হলো সময়ের দিক থেকে। এবার দেখতে হবে সেই সময়ের ইতিহাসটা, সেই সময় কি চলছে না। যদি আমরা সময়কাল দেখি যে দ্বাদশ শতকের কথা বলা হলো, দশম শতকের কথা বলা হচ্ছে, একাদশ শতকের কথা বলা হচ্ছে, সেই সময় আমরা যদি ইতিহাসের দিকে দেখি তাহলে কি দেখব যে সে সময় পাল সাম্রাজ্যের অন্ত এবং সেন সাম্রাজ্যের সূচনা। তাহলে পাল সেন যুগ এক কথায় বলতে পারি, পাল যুগের এবং সেন যুগের কিছু বৈশিষ্ট্য, এবং দুটো যুগের মধ্যে মূল পার্থক্য কি না, পাল যুগ ছিল বৌদ্ধ, অর্থাৎ বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন পাল সম্রাটরা, এবং সেন যুগ কিন্তু আবার ব্রাহ্মণ্য ধর্মের। ফলে দুটো ধর্মের মধ্যে কিন্তু একটা সংঘাত ছিল, এবং এই কারণেই বলতে হয় যে পরবর্তীকালে কিন্তু বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক থাকা পাল রাজাদের সময়কার চর্যাপদ কিন্তু পরবর্তীকালে সেন যুগে ব্রাহ্মণ্য ধর্মের চাপে তাদের অনেক দূরে দূরে ছড়িয়ে পড়তে হয়েছে, তারা মূল শহর নগরের কাছাকাছি থাকতে পারেনি, ফলে তাদেরকে নেপালে বা আরো প্রান্তিক পাহাড়ি অঞ্চল যেগুলো অনেক দুর্গম সেখানে তাদের ছড়িয়ে যেতে হয়েছিল। এটাও কিন্তু একটা কারণ, সেটা অন্য পয়েন্ট, সেটা আমি পরে নয় বলবো, অন্য কোনো ক্লাসে তোমরা সেটা আমার মধ্যে সেটা আশা করি আমি তোমাদের ব্যাখ্যা করতে পারবো। তা আজকে আমার মূল যে কথাটা বলার তাহলে হচ্ছে সেই পাল সেন যুগের সময় পর্বের লেখা হচ্ছে চর্যাপদ। তাহলে চর্যাপদের আবিষ্কার হলো, চর্যাপদ সময় বলে। এবার চর্যাপদ কি সেটা আমি বলতে যাচ্ছিলাম যে চর্যাপদ তাহলে বৌদ্ধ ধর্মের একটি, অবশ্যই বৌদ্ধ ধর্মের একটি গ্রন্থ, কিন্তু আমরা বৌদ্ধ ধর্ম বলতে যেটা বুঝি শুধু তাই নয়, কিন্তু সেই যে প্রাচীন বৌদ্ধ ধর্ম সেটা যখন বাংলার কাছাকাছি এলো তখন সেটির মধ্যে কিন্তু একটা আমাদের যে শাক্ত ধর্ম ছিল তার একটা মানে মিশ্রণ ঘটলো, এবং তার ফলে তৈরি হলো একটা বিশেষ বজ্রযান শাখা, মানে তাদের যে সহজযান, মহাযান এবং বজ্রযান এই বিভিন্ন শাখার অন্তর্গত একটি বিশেষ সহজিয়া হলো এই চর্যাপদের গ্রন্থ। আচ্ছা, তারপর আরেকটা জিনিস আমি বলে দিই ছোট করে, যে চর্যাপদ তো প্রথম নাম বলা হয়েছিল, প্রকাশের সময় একটি কথা আমি তখন তোমাদের বলে দেওয়া উচিত ছিল, সেটা আবার বলে দিই যে চর্যাপদ যখন প্রকাশ পেল তখন সেটি কিন্তু চর্যাপদ বলে প্রকাশ পায়নি, সেটা প্রকাশ পেয়েছিল 1000 বছরে পুরানো বৌদ্ধ গান ও দোহা, এই নাম
অর্থাৎ 1000 বছরের পুরানো বাঙ্গালা ভাষায় এটি হচ্ছে 1000 বছরের পুরানো বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা, এই নামে কিন্তু সেটি প্রকাশিত হয়েছিল। তাহলে এটি প্রকাশের পরই তাহলে প্রথমত তাহলে বোঝাই যাচ্ছে, দেখো এখানে বৌদ্ধ গান ও দোহা, আমি যে একটু আগে বললাম যে চর্যাপদ হচ্ছে বৌদ্ধদের, বৌদ্ধ সিদ্ধাচার্যদের, তাদেরকে বিশেষ করে বলা হতো সিদ্ধাচার্য। কেন সিদ্ধাচার্য? না, তারা প্রত্যেকে কিন্তু ছিলেন সাধক, তারা বিশেষ একটি ধর্ম মতের, তারা বিশেষ একটি ধর্ম সাধনার দ্বারা অন্তর্ভুক্ত ছিলেন, সেই জন্য তারা কিন্তু বৌদ্ধ সাধক, তাদেরকে সহজজানীয় বলা হতো বা সাধকও বলা হতো, যাদেরকে পাদ বা পা নামে উল্লেখ করা হতো। চর্যাপদে প্রথমত যে চর্যাপদ পাওয়া যায়, সেখানে যে পুঁথি পাওয়া যায় তখনকার দিনে, সেই পুঁথি কিন্তু 51টি পদ ছিল, ধারণা করা হয় বিভিন্ন গবেষণা থেকে যে 51টি পদ ছিল, কিন্তু চর্যাপদে যে পুঁথি প্রকাশিত হয়েছে সেখানে 46.5টি পদ পাওয়া যায়। কেন? কারণ কতগুলি পাওয়া যায়নি, কতগুলো ভগ্ন ছিন্ন প্রক্ষিপ্ত, সেসবের ফলে মোটামুটি 46.5টি পদ কিন্তু চর্যাপদে প্রকাশিত হয়েছে। আচ্ছা, তার মধ্যে মোটামুটি 20 জন কবি বা যাদেরকে আমরা একটু আগে বললাম সাধক বা সিদ্ধাচার্য, তাদের কয়েকজনের নাম একটু উল্লেখ করে দেবো। যেমন তার মধ্যে আদি কবি যাকে বলা হতো, যার পদই হচ্ছে প্রথম, তিনি হচ্ছেন লুই পা। লুই পা। আর একজন বিখ্যাত যার পদ চর্যাপদে সবচেয়ে বেশি, তিনি হচ্ছেন কানহপা। আর আরেকজন নামে উল্লেখ করব, যিনি হচ্ছেন চর্যাপদে সব থেকে শ্রেষ্ঠ একটি পদ, সাহিত্য গুণে শ্রেষ্ঠ একটি পদের যিনি পদকার, তিনি হচ্ছেন সবরপা। তাহলে এরকমই 20 জন সিদ্ধাচার্য বা সাধক তারা কিন্তু চর্যাপদ রচনা করেছিলেন। আর একটা কথা বলে দিই যে তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে এই সময়কার প্রাচীন সাহিত্য যে ছিল, সেই প্রাচীন সাহিত্য কিন্তু অবশ্যই মনে রাখতে হবে সেটা কিন্তু লিখিত সাহিত্য ছিল না, সেটা ছিল গেয় সাহিত্য, অর্থাৎ সেটা কিন্তু গানের মাধ্যমে পরিবেশন করা হতো। ফলে তার মধ্যে আমরা দেখতে পাই রাগের উল্লেখ, তালের উল্লেখ এবং অবশ্যই ছন্দ। কবিতা যখন, কাব্য যখন, তার মধ্যে ছন্দ তো থাকবেই, তা সেই ছন্দও কিন্তু পাওয়া গেছে। চর্যাপদ মূলত যে ছন্দে লেখা হয়েছে সেটি হচ্ছে পাদাকুলক ছন্দ। এটি হচ্ছে মূল ছন্দ যাতে লেখা হয়েছে পাদাকুলক ছন্দ, কিন্তু চর্যাপদ আরো অনেক ছন্দ লেখা হয়েছে, তো মূলত এই ছন্দে বেশি ব্যবহার দেখা যায়। এবার চর্যাপদে যদি আমি তত্ত্বের কথা বলি, তাহলে ছোট করে বলি, এই তত্ত্বর জায়গাটা অনেক কঠিন ভাবে, কিন্তু একটু ছোট করে বললে যেটা বোঝায় যে চর্যাপদের মধ্যে আমাদের সহজ জীবনের কথা কিন্তু বলা আছে। আমাদের যে আনন্দ গভীরে যোগের মাধ্যমে, ধ্যানের মাধ্যমে যে আনন্দ, সেখানে ত্রিনাড়ী তত্ত্ব বলা হয়। সেই তত্ত্বের কথা হয়তো আমি আজকে যাচ্ছি না বলে একটু হালকা করে বলছি আর কি, একটু ছুঁয়ে যাচ্ছি, যে সেখানে ইরা পিঙ্গলা সুষন্না, অর্থাৎ আমাদের যে বিভিন্ন যোগের মাধ্যমে, ধ্যানের মাধ্যমে যে বিভিন্ন আমাদের স্তর আছে, সেই সবের কিন্তু তত্ত্বের কথা এখানে বলা আছে। কিন্তু চর্যাপদের সবচেয়ে উল্লেখযোগ্য দিক যে শুধু তত্ত্বের কথা বলা থাকলেই কিন্তু চর্যাপদে কোনো গুরুত্ব থাকতো না। সেই বৌদ্ধ সিদ্ধাচার্যরা তারা যেমন সিদ্ধাচার্য ছিলেন, সাধক ছিলেন, বিশেষ একটা ধর্ম মার্গের দর্শনের তারা পন্থী ছিলেন, কিন্তু পাশাপাশি তারা কিন্তু একজন কবি ছিলেন, তারা কিন্তু সামাজিক মানুষ ছিলেন। তাই জন্য তারা সেই সাধনার কথা বলতে গিয়েও কিন্তু তারা অনেক তাদের পরিচিত জীবনের অনেক উপকরণ সংগ্রহ করেছেন, সেই জীবনের একটা বলতে গেলে ইতিহাস রচনা করেছেন। সেই জন্যেই চর্যাপদ কিন্তু আজও এত উল্লেখযোগ্য। তিনি প্রথম যে কবির কথা বললাম লুই পা, তার যে প্রথম পদটা সেটা আমি একটু উল্লেখ করব, যেহেতু চর্যাপদের ভাষা একটু অন্যরকম, এটা অনেকে মুখস্থ করতে অসুবিধা হয়, ওই জন্য সব পদগুলো আমি বলছি না, কিন্তু প্রথম আদি পদটা প্রথমে একটু বলবো। সেটা ছিল এরকম: কায়া তরুবর পঞ্চবিডাল মঞ্জির চিয়ে পৈঠকাল। তাহলে এটা হচ্ছে আদিপদ। এইরকমই তখন যেহেতু ভাষাটা সে আদি যুগের ভাষা, তখন তো বাংলা ভাষা এখনকার মতো আধুনিক রূপ পায়নি, তখন প্রাচীন একটা স্তরে আছে। তাই কায়া তরুবর পঞ্চবিডাল মঞ্জির চিয়ে পৈঠকাল,
তা এই পদের মধ্যে দিয়ে কিন্তু চর্যাপদ এটা প্রথম পদ, এই পদ দিয়ে শুরু হয় এবং এরকম অজস্র পদ আর কি। তা এরকম সব জায়গায় ভাষাগুলো একটু সমস্যা হয়, সেই সমস্যাগুলো আশা করি তোমরা যদি আরো ভালো করে পড়ো, একটু চর্চা করো, সেগুলো তোমাদের মিটে যাবে সমস্যাটা। তারপর যে পয়েন্টটা যেটা অবশ্যই বলা উচিত সেটা হচ্ছে যে চর্যাপদে যে বললাম, তাহলে তারা সাধক বা সিদ্ধাচার্য হওয়ার পাশাপাশি তারা কিন্তু কবি ছিলেন, তারা সমাজের মানুষ ছিলেন। ফলে সমাজে সেই যুগে প্রচলিত যে বিভিন্ন রীতিনীতিগুলো, সমাজের সেই যুগে যে প্রচলিত বিভিন্ন আমাদের পেশাগুলো, সেই মাছ ধরাই হোক বা চাষবাসই হোক বা শিকার করাই হোক বা বিভিন্ন আমাদের যেগুলো অভ্যেস স্বভাব বলা যেতে পারে, মনোরঞ্জন, সেই গান বাজনা করাই হোক, যেমন একটি পদ, হয়তো এগুলো উল্লেখ করতে গেলে আমার পদগুলো বলতে হচ্ছে, তাই দু একটা পদ বলছি। একটা পদ আছে যে নাচন্তি বাজিল গান্তি দেবী বুদ্ধ নাটক বিষমা হই, অর্থাৎ এই যে নাচ গান হতো, বুদ্ধের নাটক পরিবেশন হতো, তার মানে মানুষের কিন্তু মধ্যে মনোরঞ্জনের ব্যবস্থা ছিল, সেটাও কিন্তু অবশ্যই চর্যাপদে উল্লেখ করা আছে। তাহলে এই চর্যাপদের মধ্যে দিয়ে আমরা এইভাবেই, যেহেতু তারা প্রত্যেক সিদ্ধাচার্যরা, তারা প্রত্যেকে সাধকের পাশাপাশি তারা এই কবি ছিলেন, সমাজের মানুষ ছিলেন, ফলে চর্যাপদের মধ্যে আমরা কাব্য সৌন্দর্য খুঁজে পাবো। এটি একটি তত্ত্বগ্রন্থ হওয়া সত্ত্বেও আমরা কিন্তু এখানে জীবনের সৌন্দর্য, সেই কবিতা, সেই কাব্য সৌন্দর্য খুঁজে পাবো। সমাজের বিভিন্ন রীতিনীতির মধ্যে দিয়ে একটা সামাজিক যে ব্যবস্থা বা সামাজিক যে ইতিহাসের দলিল, তাও কিন্তু চর্যাপদের মধ্যে দিয়ে খুঁজে পাবো। সেই প্রাচীন যুগে যে কতগুলো চর্যাপদের মধ্যে, প্রাচীন যুগে আমাদের বাংলা ভাষার কি রূপ ছিল, সেই ভাষাগত রূপের কাঠামোও কিন্তু আমরা চর্যাপদের মধ্যে দিয়ে খুঁজে পাবো। কাজেই চর্যাপদ সবসময় মনে রাখতে হবে যে এই বিভিন্ন ব্যাপারগুলোকে, বিভিন্ন দিকগুলোকে স্পর্শ করে অবশ্যই আমাদের চর্যাপদ হয়েছে। তা আমি চর্যাপদ নিয়ে মোটামুটি একটা তোমাদের বেসিক আইডিয়া দিলাম। এর পরের ক্লাসগুলোয় আমি চর্যাপদ নিয়ে আরো গভীরে আলোচনা করে দেবো, এবং অবশ্যই সেই তত্ত্বের দিকে না, বরঞ্চ একটু সহজ পদ্ধতিতে, যাতে তোমাদের কাছে চর্যাপদ অত্যন্ত সহজ এবং আনন্দের সঙ্গে তোমার গ্রহণ করতে বাধ্য হয়ে ওঠো, আমি এটাই বিশ্বাস করি। তা আমার তোমার পরের ক্লাসে অবশ্যই দেখা হবে। আশা করি তোমরা পরের ক্লাসগুলো অ্যাটেন্ড করবে। যাদের এই বিষয়ে কোনো কোশ্চেন থাকবে, কোনো রকম কোনো প্রশ্নের যারা সম্মুখীন হচ্ছে, তারা অবশ্যই কমেন্ট বক্সে আমার প্রশ্ন করবে, আমি পরের উত্তরগুলো দেওয়ার অবশ্যই চেষ্টা করব। নমস্কার।